আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলি। মুসলিমদের অবমাননা করা বাক স্বাধীনতার অপব্যবহার, উচিত শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি ইরানের। ৬০ মিনিটে ১৬টি মিথ্যা কথা বললেন ট্রাম্প। বিশ্বজুড়ে বর্জনের ডাকে বিপদে ফ্রান্স, ঝুঁকিতে যেসব পণ্য। সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৫০। কারাবাখ সীমান্তে এবার ইরানের সেনা মোতায়েন। সৌদির বিমানবন্দরে ফের হামলা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করে বলেছেন, মুসলিমদের অবমাননা করা সুবিধাবাদী বাক স্বাধীনতার অপব্যবহারের শামিল। সরাসরি ম্যাক্রোর নাম উল্লেখ না করলেও এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেন, মুসলিমরা বিদ্বেষের প্রাথমিক শিকার। তিনি বলেন, এই জন্য তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। তিনি আরও বলেন, এই ধরনের উগ্রবাদীদের ঘৃণ্য অপরাধের জন্য বিশ্বের ১৯০ কোটি মুসলিম এবং তাদের পবিত্র স্থানগুলোর অবমাননা বাক স্বাধীনতার সুযোগের অপব্যবহার, এগুলো শুধুমাত্র চরমপন্থা উস্কে দেয়। গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষককে শিরচ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন। পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত করে এবং বিভিন্ন ভবনের গায়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ওই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন। ফরাসি প্রেসিডেন্টের এই অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চল সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফ্রান্সের পণ্য বর্জনে হিড়িক পড়ে গেছে। অনেক খ্যাতনামা চেইন সব ব্যবসা প্রতিষ্ঠান ফরাসি পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। করোনাকালে এই বর্জনে সুদূর প্রসারী প্রভাব আজ করতে পেরে আরব দেশগুলোর প্রতি পণ্য বর্জন বন্ধের অনুরোধ জানিয়েছে ফ্রান্স। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে ৬০ মিনিটের মধ্যে ১৬টি মিথ্যা বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। ২৫ অক্টোবর প্রচারিত ওই সাক্ষাৎকারটি বিশ্লেষণ করে মার্কিন টেলিভিশন CNN এই তথ্য জানিয়েছে। 60 মিনিটস নামের ওই অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সহ ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও তার রানিং মেট কমলা হ্যারিসের সাক্ষাৎকারও প্রচারিত হয়। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০ অক্টোবর সাক্ষাৎকারটি ধারণ করার সময় সিবিএস নিউজ ও তাদের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসকে পক্ষপাত, দুষ্ট ও অভদ্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরে সাক্ষাৎকার শেষ না করে তিনি উঠে পড়েন। 60 মিনিটস অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক লেসলে স্টাহল প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকার নেন। ওই সাক্ষাৎকারে দেখা গেছে লেসলে প্রশ্ন করেন এক বিষয়ে, জবাবে ট্রাম্প কথা বলেন অন্য বিষয়ে। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে প্রশ্নের বাইরে গিয়ে প্রচার সভার মতো কথা বলতে থাকেন। সাংবাদিক লেসলে স্টাহল বারবার ট্রাম্পকে তার প্রশ্নে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা ভিন্ন পর্যায়ে চলে যায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎকার শেষ না করে উঠে পড়েন। ট্রাম্প বারবার অভিযোগ করেন, জো বাইডেনকে কখনোই কঠিন প্রশ্ন করা হয় না, সব কঠিন প্রশ্ন তার জন্য। সাংবাদিক লেসলে স্টাহল একের পর এক সুনির্দিষ্ট প্রশ্ন করতে থাকলে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিরক্ত হতে দেখা যায়। এক পর্যায়ে তিনি যথেষ্ট হয়েছে বলে সাক্ষাৎকার থেকে উঠে যান। সিবিএস নিউজে ২৫ অক্টোবর সাক্ষাৎকারটি প্রচার হলেও প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে থাকা সাক্ষাৎকারটি ২২ অক্টোবর বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। এরপর সিবিএস নিউজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাক্ষাৎকারটি এভাবে প্রকাশ করে হোয়াইট হাউস তাদের প্রতিশ্রুতি ও দীর্ঘদিনের রীতি ভঙ্গ করেছে। এই কারণে 60 মিনিটস অনুষ্ঠানে পুরো সাক্ষাৎকার প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। 25 অক্টোবর সিবিএস নিউজে প্রচারিত সাক্ষাৎকারে করোনা মোকাবেলায় গৃহীত পদক্ষেপ, টেস্টিং, করোনা ভাইরাসের প্রভাব কমে যাচ্ছে, অ্যান্থনি ফাউসিকে নিয়ে ট্রাম্পের মন্তব্য, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে ট্রাম্পের দেওয়া তথ্য বিভ্রান্তিমূলক এবং অসত্য বলে CNN তাদের বিশ্লেষণে উল্লেখ করেছে। মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার সম্পর্কে করা উক্তি, ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের ছেলে দুর্নীতির তথ্য, কর্মসংস্থান, দেশে করোনা মৃত্যুর সংখ্যা নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া তথ্য অসত্য বলে জানিয়েছে CNN। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন প্রদর্শন ও মুসলিম বিরোধী অবস্থানের প্রতিবাদে আরব উপসাগরীয় অঞ্চল সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য সামগ্রী বর্জনের ডাক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ডে পরিণত হয়েছে।
পণ্য বর্জনের এই প্রভাব দেশটির অর্থনীতির ওপর কী ধরনের হতে পারে সেটি নির্ধারণ করা এই মুহূর্তে কঠিন। তবে বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বর্জনের ডাকের বিক্ষিপ্ত প্রভাব গণমাধ্যমে আসতে শুরু করেছে। ফরাসি কিছু প্রতিষ্ঠান ও খাতের কিছু তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশে এসব প্রতিষ্ঠানে পণ্য ও সামগ্রীর জনপ্রিয়তা আছে, তবে রয়টার্স বলছে সেগুলোর কোনো কিছুর ওপর বর্জনের প্রভাব এখনও পড়েছে কিনা তার ইঙ্গিত পাওয়া যায়নি। বিশ্বের শস্যের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ ফ্রান্স। দেশটির কয়েকটি বৃহত্তম বাজার রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিছু দেশে। ফ্রান্সের খামার মন্ত্রণালয়ের তথ্য বলেছে, ফ্রান্সের কৃষি পণ্য রপ্তানি 10ম বৃহত্তম বাজার আলজেরিয়া। গত বছর উত্তর আফ্রিকার এই দেশটিতে ফ্রান্স অন্তত 140 কোটি ইউরোর কৃষি পণ্য রপ্তানি করেছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ফ্রান্সের নিন্দা জানিয়েছে উত্তর আফ্রিকার আরেক মুসলিম দেশ মরক্কো। ওই দেশটিতেও গত বছর ফ্রান্সের 700 মিলিয়ন ইউরো মূল্যের কৃষি পণ্য রপ্তানি করেছে। ফ্রান্সের কৃষি পণ্য রপ্তানি 17তম বৃহত্তম বাজার মরক্কো। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ফরাসি পণ্য সামগ্রী বর্জনের ডাক দেওয়া হয়েছে। সৌদিতে বর্জনের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে ফরাসি সুপার মার্কেট চেইন ক্যারেফোর। ফরাসি এই সুপার মার্কেট চেইনের পণ্য বর্জনের ডাক সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড হয়েছে। ভোক্তাদের এই মার্কেটের পণ্য কেনা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফরাসি এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অংশীদারদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করছে। মরক্কো, লেবানন, পাকিস্তান, বাহরাইন সহ আরও বেশ কিছু দেশে এই প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। রয়টার্সের প্রতিবেদকরা সৌদি আরবের রাজধানী রিয়াদের ক্যারেফোরের অন্তত 2টি দোকান পরিদর্শন করেছেন। অন্যান্য স্বাভাবিক সময়ের মতো দোকান দুটিতে ব্যস্ততা দেখতে পেয়েছেন তারা। ফ্রান্সের জ্বালানি জয়েন্ট প্রতিষ্ঠান টোটাল বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ অনেক দেশে উপস্থিত রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিতর্কিত কার্টুন প্রকাশের জেরে যে কয়েকটি মুসলিম দেশে ব্যাপক প্রতিবাদ শুরু হয়েছে, সেই বাংলাদেশ, পাকিস্তান এবং তুরস্কের টোটালে পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়াম পণ্যের বড় বাজার রয়েছে। সৌদি আরব সহ আরব উপসাগরীয় বেশ কয়েকটি দেশে জ্বালানি অনুসন্ধান, উৎপাদন এবং পরিশোধনে টোটালের বিশাল বিনিয়োগ রয়েছে। আর এইসব পণ্যগুলো বর্জনের ঝুঁকিতে রয়েছে। আর এটা হলে ফ্রান্স পড়বে বড়সড় একটি অর্থনৈতিক বিপদে। অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় তুরস্ক সমর্থিত 50 জনের বেশি মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে যে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। রাশিয়ার এই হামলার কারণে ওই অঞ্চলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফায়লাক আল শাম নামের একটি ইসলামিস্ট গ্রুপের প্রশিক্ষণ ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতা ও পর্যবেক্ষণে ইদলিবে যে যুদ্ধবিরতি চলছিল তা লঙ্ঘন করা হলো। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় অন্তত 78 জন নিহত হয়েছে। সংস্থাটি বলেছে, হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে গত মার্চ মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইদলিবের উত্তর পশ্চিমের হ্যারেম অঞ্চলে এই হামলা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ। ওই যুদ্ধবিরতির পর ইদলিবে হামলা বন্ধ রাখে সিরিয়ার সরকার বাহিনী। এর ফলে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ছিল তুরস্ক সমর্থিত মিলিশিয়াদের হাতে। ওই অঞ্চলে যুদ্ধ সংঘাতের কারণে 10 লাখেরও বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছেন। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পর তুরস্ক জানায়, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্ররা কোনো হামলা চালালে পুরো শক্তি দিয়ে পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে আঙ্কারা। বিদ্রোহী ও জিহাদিদের শেষ ঘাঁটি হচ্ছে ইদলিব। এদিকে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান সংঘাতে সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করেছে ইরান। গতকাল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির স্থল বিভাগের মেকানাইজড ব্রিগেড মোতায়েন হয়েছে বলে ইরনা জানিয়েছে। আইআরজিসি পরিচালিত সেফা নিউজের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, খুদা আফারিন এবং জুলফা এলাকায় ট্যাঙ্ক এবং অন্যান্য আর্টিলারি সরঞ্জামাদি সহ ইমামে জামান মেকানাইজড ব্রিগেড মোতায়েন করা হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা রক্ষায় সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী ও নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। অন্যদিকে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের রাসির প্রদেশের আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি জোটের বিমান হামলার জবাবে ইয়েমেনি সেনারা এই হামলা চালায়। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিই গতকাল ড্রোন হামলার কথা জানান।
তিনি বলেন, হামলায় ইয়েমেনে তৈরি এক স্কোয়াড্রন সামাদ 3 ড্রোন ব্যবহার করা হয়েছে। জেনারেল সারি বলেন, ড্রোনগুলো প্রত্যাশিত লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানে। তিনি বলেন, সৌদি আরবের সামগ্রিক আগ্রাসন এবং সর্বাত্মক অবরোধের মুখে এ ধরনের হামলার পুরোপুরি অধিকার ইয়েমেনের সামরিক বাহিনী রয়েছে। গতকাল দিনের প্রথম ভাগে হুতি সমর্থিত সেনারা সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোনের সাহায্যে হামলা চালায়। এ অভিযানে ইয়েমেনের তৈরি কাসেফ 2 কমব্যাট ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে জেনারেল সারিই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।